যে আমি আলোচনা রাখার জন্য অনুরোধ করছি যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড ইউনিভার্সিটির সম্মানিত সহকারী অধ্যাপক, বিশিষ্ট বিতার্কিক। উনি আলোচনা করবেন নৈতিকতা সম্পন্ন একটা আদর্শ ও আধুনিক সমাজ বিনির্মাণে যুব সমাজ কিভাবে ভূমিকা রাখতে পারে এবং আধুনিক বিশ্বের উপযোগী সৎ ও যোগ্য যুব নেতৃত্ব তৈরির ক্ষেত্রে কি কি চ্যালেঞ্জ সামনে আসতে পারে, এই সকল বিষয়ে উপস্থাপন অ্যাড্রেস করে আলোচনা রাখার জন্য বিনয়ের সাথে অনুরোধ করছি ডক্টর মির্জা গালিব ভাইকে। এরপরে আমরা ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ স্যার ওনার কাছ থেকে আলোচনা শুনবো। খালিদ ভাই, আমার টাইম কতখানি? 12 মিনিট। জি। আচ্ছা, ঠিক আছে, ওকে। জি, বিসমিল্লাহ রহমান রহিম। জাজাকাল্লাহ, থ্যাংক ইউ আমাকে ইনভাইট করার জন্য। আমি নাসির ভাইয়ের আলোচনা শুনতেছিলাম, অনেক দিন পরে নাসির ভাইকে দেখলাম। জাজাকাল্লাহ, থ্যাংক ইউ। এন্ড দ্যাটস রিয়েলি রিয়েলি ইম্পর্টেন্ট পয়েন্ট। তো আলহামদুলিল্লাহ, আজকে আমরা যে জায়গায় দাঁড়ায় আছি, বাংলাদেশ একটা বিশাল ঐতিহাসিক চেঞ্জের মধ্য দিয়ে গেছে। আমরা যখন 90-এ এরশাদের বিরুদ্ধে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গণতন্ত্র পাইছি, আমরা তখন আমাদের ধারণা ছিল যে আমরা একটু একটু করে ত্রুটিপূর্ণ গণতন্ত্র থেকে একটা ভালো গণতন্ত্রের দিকে যাত্রা শুরু করব। বেশ কয়েকটা ইলেকশন আমরা দেখেছি তত্ত্বাবধায়ক সরকারের মধ্য দিয়ে হয়েছে, কিন্তু আনফরচুনেটলি 2008-এর ইলেকশনের মধ্য দিয়ে যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসলো, তখন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের যে সরকার ব্যবস্থা গত প্রায় 15-16 বছর যাবৎ ক্ষমতায় ছিল, তারা ত্রুটিপূর্ণ গণতন্ত্রকে উন্নত করার পরিবর্তে একেবারে পিছনের দিকে হেঁটে একটি নির্ভেজাল ফ্যাসিস্ট স্বৈরাচারী সরকার ব্যবস্থার দিকে চলে গেছে। এবং আমরা এই সময়ে দেখেছি যে তিনটা নির্বাচন আহ, সুষ্ঠুভাবে হয়নি। জনগণ ভোট দিতে পারেনি, মানুষ তার মত প্রকাশের অধিকার ছিল না। স্পষ্টভাবে মানুষ কথা বলতে পারতো না। ফেসবুকে স্ট্যাটাস লেখার কারণে গুম হয়ে গেছে, ধরে নিয়ে গিয়ে জেল দিয়েছে। আমরা এই জাতীয় বহু বহু কাহিনী দেখেছি। আমরা দেখেছি যে দেশের বাইরে থেকে কেউ একজন সরকারের বিপক্ষে অ্যাক্টিভিজম করতেছে, তার বোনকে বাংলাদেশ থেকে ধরে নিয়ে গেছে। মানে জাহেলিয়াতের কত গভীরে আমরা এই সময় প্রবেশ করেছি, এই এই এক্সাম্পল গুলো আমাদের সেগুলো মনে করিয়ে দেয়। তো আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন যে ছাত্রদের নেতৃত্বে আমাদের ছাত্র জনতা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এই ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়েছে, এবং আমরা এখন আবার নতুন করে শুরু করেছি। আমাদের দেশপ্রেম, মানুষের প্রতি ভালোবাসা এবং জাতি হিসাবে আমাদের যে ঐক্য, তার উপর ভিত্তি করে আমরা সামনের দিকে এগিয়ে যাব ইনশাআল্লাহ। আমরা যদি এই ছাত্র জনতার গণ অভ্যুত্থানের দিকে তাকাই, তাহলে আমরা দেখব যে তার কিছু স্পিরিট ছিল। প্রথম স্পিরিট তো অবশ্যই এই ফ্যাসিস্ট সরকার ব্যবস্থা থেকে একটি গণতান্ত্রিক ব্যবস্থায় আমাদের উত্তরণ। এটা হচ্ছে আমাদের প্রথম যে মোরাল কম্পাস এখানে। এটা হচ্ছে আনকম্প্রোমাইজিং, যে আমাদের একটি ভালো গণতান্ত্রিক ব্যবস্থা তৈরি করতে হবে। কিন্তু আমরা যদি আরেকটু কেয়ারফুলি দেখি, তাহলে দেখবে এর কতগুলো ফাউন্ডিং প্রিন্সিপালস আছে এই আন্দোলনের। এই আন্দোলন সর্বপ্রথম শুরু হয়েছে যে তারা সরকারি চাকরিতে কোটার পরিবর্তে মেধা চেয়েছে, যেহেতু কোটার মধ্য দিয়ে অনেক সময় দুর্নীতি হয় এবং এর মধ্য দিয়ে লেস কোয়ালিফাইড পিপল অধিক সুযোগ সুবিধা পায়, এই কারণে তারা এর বিরোধিতা করেছে। তো এখানে ফাউন্ডিং প্রিন্সিপাল হলো যে আমরা একটা মেরিটোক্রাসি চাই। আমরা এই দেশের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে, এই দেশের চাকরিতে ভর্তির ক্ষেত্রে, এই দেশে ব্যবসা বাণিজ্য করতে গেলে, কাজ করতে গেলে, সকল ক্ষেত্রে আমরা চাই যে বাংলাদেশের কোনো নাগরিকের যদি মেধা থাকে, যোগ্যতা থাকে, তাহলে তাকে এমন একটি পরিবেশ দিতে হবে যাতে করে সে সৎভাবে, ভদ্রভাবে, ডিসেন্ট ভাবে পরিশ্রম করে যোগ্যতার স্বাক্ষর দেখিয়ে উপরের দিকে উঠতে পারে। তার রাজনৈতিক পরিচয়, তার ধর্মের পরিচয়, তার আঞ্চলিক পরিচয়, এই কোনো পরিচয়ই যেন তার মেধার উপরে উঠে না যায় এবং সে যেন বঞ্চিত না হয়। এটি ছিল এই আন্দোলনের সর্বপ্রথম বিষয়। তারপরে আমরা দেখেছি যে ছাত্ররা সরকারের কাছে দাবি করেছেন যে এই কোটা সংক্রান্ত যে প্রপোজাল, এটা যেন তাদের সাথে আলোচনা করা হয় এবং আলোচনার মাধ্যমে সমাধান করা হয়। তো তারা একটি ডেমোক্রেটিক ডিসিশন মেকিং প্রসেস চাইছে সরকারের কাছ থেকে। কিন্তু আমরা সরকারকে দেখেছি এটা ফ্যাসিস্ট সরকার ছিল, তারা কখনোই আলোচনায় আগ্রহী হয় নাই। তারা সকল সিদ্ধান্ত নিজেদের মতো করে নিয়েছে। কাজে আগামী দিনে আমরা যে গণতান্ত্রিক সরকার ব্যবস্থা চাই, আমরা চাইবো যে সেখানে জনগণের সকল অংশের ডেমোক্রেটিক রিপ্রেজেন্টেশন থাকবে তার ডিসিশন মেকিং প্রসেসে। তৃতীয়ত, ছাত্রদের এই আন্দোলনের মধ্যে সরকার যেভাবে এটিকে দমন করতে চেয়েছে, তার মধ্যে একটি খুব ক্লিয়ার প্লে বুক ছিল, যেটি আওয়ামী লীগ গত 15 বছরের শাসনে সব সময় করেছে। যে যারা সরকারের বিপক্ষে কথা বলেছে, যারা সরকারের সাথে রাজনৈতিকভাবে
মতভিন্নতা দেখিয়েছে, অন্যান্য রাজনৈতিক দলের ছিল, তাদেরকে সরকার প্রথমে ট্যাগ করেছে। ট্যাগ করতো যে তুমি স্বাধীনতা বিরোধী, ট্যাগ করতো তুমি মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী, ট্যাগ করতো তুমি রাজাকার। এবং এই ট্যাগের মধ্য দিয়ে তারা তাদের নাগরিক অধিকারকে অস্বীকার করেছে। যে আমি যদি একবার যদি কাউকে ট্যাগ করতে পারি, তাহলে তার কোনো সাংবিধানিক অধিকার নাই, তার কোনো নাগরিক অধিকার নাই। এখন আমি তাকে গুম করে ফেললে কোনো সমস্যা নাই, আমি তাকে বিনা বিচারে আয়না ঘরে আটকায় রাখলে কোনো সমস্যা নাই। তো এরকম একটা অবস্থা তৈরি করেছে। এবং আপনারা সবাই দেখেছেন যে ছাত্ররা এই যে সিস্টেম, এই যে ব্যবস্থা, তার বিপক্ষে তারা স্লোগান দিয়েছে যে তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। এই স্লোগানের মধ্য দিয়ে তারা বলতে চাইছে যে বাংলাদেশের সকল নাগরিকের জন্য তার যে নাগরিক অধিকার, এটা আনকম্প্রোমাইজড। যে আপনি কোনো প্রকার ট্যাগ দিয়ে, কোনো প্রকার কথা বলে, কোনো প্রকার রাজনৈতিক আদর্শের কথা বলে আপনি আমার নাগরিক অধিকারকে হস্তক্ষেপ করতে পারবেন না। কাজে আমরা আগামী দিনে যে বাংলাদেশ চাই, সেখানে আমরা খুব স্পষ্টভাবে এটি চাই যে বাংলাদেশের সকল নাগরিক তার যে কনস্টিটিউশনাল রাইট, সেটা সম্মানের সাথে তারা পাবে। এই কনস্টিটিউশনাল রাইট পাওয়ার জন্য তাকে প্রমাণ দিতে হবে না যে তার রাজনৈতিক আদর্শ কি, তার ধর্ম কি, তার বর্ণ কি, সে কোন জায়গা থেকে আসছে, সে শিক্ষিত কিনা, সে কিভাবে কথা বলে। দোজ আর নট রেলেভেন্ট। সে বাংলাদেশের নাগরিক, তার নাগরিক অধিকার থাকবে। এবং চতুর্থত আমরা দেখেছি যে সরকার ছাত্রদের দাবির প্রতি সরকার যখন সুষ্ঠু গণতান্ত্রিক প্রসেসের মধ্যে দিয়ে এটাকে সমাধান করে নাই, বরং ছাত্রদেরকে রাস্তায় গুলি করেছে, তাদেরকে ধরে নিয়ে গেছে, নির্যাতন করেছে, তখন তারা সরকার পরিবর্তনের দাবি তুলেছে। তার মানে আমরা সরকারের অ্যাকাউন্টেবিলিটি চাই। যে এমন কোন সরকার ব্যবস্থা আমাদের এখানে থাকতে পারবে না যার জনগণের কাছে অ্যাকাউন্টেবিলিটি থাকবে না। এবং এটা আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে চাই। কাজে আমরা আগামী দিনে যে জায়গায় গিয়ে দাঁড়াবো, সেই জায়গায় এই যে নতুন প্রজন্মের ভাষা, এই যে নতুন প্রজন্মের চাওয়া, এটির জন্য রিফ্লেকশন থাকে। এখানে আমি আর কয়েকটা বিষয় যোগ করব যে আমাদের যেটা মোরাল কম্পাস, যেটার মধ্য দিয়ে আমরা আগামী দিনে বাংলাদেশ তৈরি করতে পারি, সেটা আমাদের আইডেন্টিটির কাছে ফেরত যেতে হবে। বাংলাদেশে আমরা সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান, সংখ্যাগরিষ্ঠ মানুষ নৃতাত্ত্বিকভাবে বাঙালি। আমরা বিভিন্ন সময় দেখেছি যে আমাদের বাঙালি আইডেন্টিটি এবং মুসলমান আইডেন্টিটির মধ্যে এক ধরনের কনফ্লিক্ট তৈরি করার চেষ্টা করা হয়। এই কনফ্লিক্টটা এই কারণে আসে যে বাংলাদেশে যারা বাঙালি আইডেন্টিটির ধারক এবং বাহক, তাদের একটা লম্বা অংশ রেসিস্ট এবং ইসলামোফোবিক। এই কারণে আমরা দেখেছি যে ইসলামের বিভিন্ন সিম্বল যখন বাংলাদেশের পাবলিক স্ফিয়ারে প্রকাশ পায়, তার ব্যাপারে তাদের রেসিজমের যে বহিঃপ্রকাশ, সেটা আমরা দেখেছি। আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন মাদ্রাসার ছাত্ররা ভর্তি হয়, তারা ভর্তি পরীক্ষায় যোগ্যতা দেখাইয়া পাশ করে এসে ভর্তি হয়। তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষক, আমি জানি না এরা কিভাবে শিক্ষক হয়েছেন, তারা সেটার ব্যাপারে বিভিন্ন ধরনের নেগেটিভ বক্তব্য দিয়েছেন। এটা তো ইনক্লুসিভ বাংলাদেশের পার্ট হইতে পারে না, তাই না? আপনি তার ভর্তি পরীক্ষার ব্যাপারে নিয়ম নীতি দিতে পারেন, কিন্তু সে তার যোগ্যতার মধ্য দিয়ে আসলে, সে মাদ্রাসা থেকে আসছে বলে আপনি তার প্রতি রেসিস্ট আচরণ প্রদর্শন করবেন, এটা আগামী বাংলাদেশের জায়গা হতে পারে না। বরং আমাদের চিন্তা করতে হবে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সমস্ত সাবজেক্ট কওমি মাদ্রাসার সাথে রেলেভেন্ট, যেমন ধরেন অ্যারাবিক, ইসলামিক স্টাডিজ, সেখানে কওমি মাদ্রাসার ছাত্রদেরকেও আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি করব। আমাদের আমাদের সেই ব্যবস্থা আগামী দিনে করতে হবে। তো এই যে বাঙালি এবং মুসলমান, এই দুইটা আইডেন্টিটিকে একত্রিত করে আমাদের বাঙালি মুসলমানের যে আইডেন্টিটি, সেটা আগামী দিনে বিল্ড আপ করতে হবে। আমি খুব খুব আনন্দ নিয়ে দেখেছি যে আন্দোলনের সময় আপনি দেখছেন যে জাতীয় পতাকা নিয়ে গেছে, নামাজের সময় হয়েছে, জাতীয় পতাকাকে জায়নামাজ বানায়া আমাদের ছাত্ররা নামাজ পড়েছে। দ্যাটস দ্য মোস্ট বিউটিফুল রিপ্রেজেন্টেশন যে আপনার ন্যাশনালিজম এবং আপনার রিলিজন, দিস টু ক্যান কাম টু আ সিঙ্গেল পয়েন্ট অ্যান্ড ইউ ক্যান স্ট্যান্ড অন দ্যাট। আমি আশা করবো যে আগামী দিনে বাংলাদেশ এই জায়গায় গিয়ে দাঁড়াবে। ইসলাম ধর্ম এবং নীতি হিসাবে আমাদের জন্য একটা বিরাট রিসোর্স। ইসলামের অসাধারণ কিছু ফ্রেমওয়ার্ক আছে, যে মোরাল ফ্রেমওয়ার্ক এই সময় আমাদেরকে গাইড করতে পারে। আমরা জানি যে এখনকার আমরা যে মডার্ন টাইমে এসে দাঁড়িয়েছি, ক্যাপিটালিজম ধনী এবং দরিদ্রের বৈষম্যকে বাড়াতে বাড়াতে এমন একটা জায়গায় নিয়ে দাঁড় করিয়েছে যে অর্থনীতিতে আমরা একটা ক্রাইসিস মোমেন্ট পার করতেছি সারা পৃথিবীতে। এবং এট দ্য সেম টাইম মোরালিটির ডেফিনেশনের ক্ষেত্রেও আমরা এক্সট্রিম লিবারেলিজমের জায়গাতে একটা খুব ফ্লুইড সিচুয়েশনে আছি। এই জায়গায় ইসলাম আমাদের জন্য একটা বিশাল সোর্স এবং অনুপ্রেরণার জায়গা হতে পারে। এখন বাঙালি মুসলমান হিসাবে আমাদের যে সোশ্যাল এবং রিলিজিয়াস আইডেন্টিটি, কিন্তু আমি যখন পলিটিক্যাল জায়গায় যাচ্ছি, আমি যখন আমার রাষ্ট্রের জায়গায় যাচ্ছি, তখন কিন্তু এই দেশ শুধু বাঙালি মুসলমানের দেশ না। এখানে বাঙালি হিন্দু আছে, এখানে খ্রিস্টান আছে, বৌদ্ধ আছে, এখানে যারা বাঙালি না তারাও আছে। কাজে আমার রাজনৈতিক পরিচয় কি হবে? আমার রাজনৈতিক পরিচয় হবে আমি বাংলাদেশী। আমার রাজনৈতিক পরিচয় হবে আমার এই টেরিটরির মধ্যে যারা আছে তারা সবাই বাংলাদেশী। এবং সেইখানে তার এথনিসিটি, সেইখানে তার ধর্ম, সেইখানে তার অঞ্চল, তার লোকালিটি, তার রাজনৈতিক পরিচয়, এই সব কিছুকে বাদ দিয়ে আমরা একটা কমন পলিটিক্যাল আইডেন্টিটিতে যাব,
সেটা হবে বাংলাদেশি আইডেন্টিটি, সেটা হবে আমাদের কনস্টিটিউশনাল আইডেন্টিটি, এবং কনস্টিটিউশনে আমাদের যে নাগরিক অধিকার এখানে স্পষ্টভাবে দেয়া থাকবে, সেই নাগরিক অধিকার কোনো পরিচয়ের মধ্য দিয়া কোনো নাগরিকের জন্য আমরা কম্প্রোমাইজ করব না। আমরা যখন রাজনৈতিক পরিচয়ে যাব, এখানে কোনো সংখ্যাগুরু এবং সংখ্যালঘু নাই। তার কারণ হলো এখানে একটাই রাজনৈতিক পরিচয়, সেটা হচ্ছে আমি বাংলাদেশী। কিন্তু একই সাথে আমি যখন বাংলাদেশী রাজনৈতিক পরিচয়ে যাচ্ছি, আমার এথনিক বাঙালি পরিচয় আমার কম্প্রোমাইজ করার দরকার নাই, আমার রিলিজিয়াস মুসলমান পরিচয় আমার কম্প্রোমাইজ করার দরকার নাই। এবং মুসলিম যে নীতি এবং আদর্শ, যে ভ্যালুজ আছে, তার রিফ্লেকশন আমরা সমাজে এবং রাষ্ট্রে চাইব, কিন্তু সেটি ডেমোক্রেটিক প্রসেসের মধ্যে হইতে হবে, অন্যান্য যারা আছেন তাদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে হইতে হবে। পৃথিবীর সকল বড় বড় ধর্মের মোরাল আন্ডারস্ট্যান্ডিং অনেকটাই কাছাকাছি। কাজে আমরা যদি ধর্মের একটা কালেকটিভ আন্ডারস্ট্যান্ডিং এর মধ্য দিয়ে একটা কনজারভেটিভ সমাজ এবং রাষ্ট্র ব্যবস্থা তৈরি করতে চাই, তাহলে সেটি সমাজের মধ্যে বিভেদ তৈরি করবে না, বরং সেটি সমাজের মধ্যে ঐক্য তৈরি করবে। কাজে আমি যদি খুব সহজভাবে কনক্লুশন করি, আগামী দিনে আমরা একটা ইনক্লুসিভ বাংলাদেশ চাই, যার মোরাল যে রিপ্রেজেন্টেশন সেটা আমাদের ধর্মের যে কনজারভেটিভ প্রিন্সিপালস সেখান থেকে আসবে। আমরা সবাই মিলে একটা বাংলাদেশী পরিচয় বিনির্মাণ করব, এবং আমরা এমন একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে দাঁড়াবো যেটি স্বচ্ছ হবে, এবং যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা কেউ বৈষম্যের শিকার হব না, কেউ ডিসক্রিমিনেশনের শিকার হব না। এটি হচ্ছে আমাদের এই আন্দোলনের মূল স্পিরিট। আমি আশা করব আজকে বাংলাদেশকে যারা এই অন্তর্বর্তী সরকার হিসেবে নেতৃত্ব দিচ্ছেন, এবং আগামী দিনে যারা নির্বাচনের মধ্য দিয়ে এসে এই দেশকে নেতৃত্ব দিবেন, তারা সবাই এই 2024 সালের এই গণ অভ্যুত্থানের যে স্পিরিট সেটিকে অনুধাবন করবেন, নিজেদেরকে পরিবর্তন করবেন। 90-এর দশক থেকে যে রাজনীতি তারা করে আসছেন, সেই রাজনীতি আর করবেন না। সামনের দিকে আমরা এই নতুন রাজনীতি আমাদের দেশে দেখতে চাই। এবং আমি আমাদের তরুণ সমাজ এবং যুব সমাজকে, আজকে তারা যেভাবে সাহস করে এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে দাঁড়িয়েছে, আগামী দিনে আমি তাদেরকে অনুরোধ করব যে আপনারা এই দেশের নাগরিক হিসেবে আপনার ভয়েসকে উচ্চকিত রাখবেন, এবং আমরা সবাই মিলে ইনশাআল্লাহ এই বাংলাদেশ গড়ার জন্য কাজ করব। থ্যাংক ইউ। আল্লাহ আমাদের সহায় হোক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।